আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মনোজ দাস বলছি। গত কয়েকদিন ধরে এমন কিছু ইঙ্গিত মিলছে যে মনে হতেই পারে খুব শিগগির বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে। আমি আমার পূর্ববর্তী কয়েকটি এপিসোডে এই বিষয়ে বলেছিও। গতকাল শনিবার সন্ধেবেলায় বলা নেই কওয়া নেই হঠাৎ বাংলাদেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর ৩ প্রধান একেবারে দল বেঁধে গিয়ে হাজির হলেন যমুনায়। যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন। কেন প্রধান উপদেষ্টার বাসভবনে? মিডিয়াকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে ইউনূস কোনো ডাক দেননি, বাহিনী প্রধানরা নিজেরা দেখা করতে চেয়েছিলেন, তাই এসেছিলেন। কেন দেখা করতে চাওয়া? বাংলাদেশের মিডিয়া জানাচ্ছে আগামী নির্বাচনে সুরক্ষার ব্যবস্থায় বাহিনীর ভূমিকা কেমন হবে সেটা ঠিক করতেই নাকি যাওয়া। এই বক্তব্য যে আসলে শাক দিয়ে মাছ ঢাকতে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা সেটা না বললেও বোঝা যায়। কারণ নির্বাচন পরিচালনা করা প্রধান উপদেষ্টার এখতিয়ারে পড়ে না। এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এমনটা হয়ে গেল না। বাহিনী প্রধানদের ডাকলো না কেউ, অথচ তারা গেল আগ বাড়িয়ে কথা বলতে নির্বাচন নিয়ে, তাও কার সঙ্গে? প্রধান উপদেষ্টার সঙ্গে, যিনি কিনা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গণভোটের ধুয়ো তুলে সংসদ নির্বাচনকে আরও পিছনে ঠেলে দিতে। 5 বছর, 10 বছর, 50 বছরও অনেকে নাকি চাইছে দেশে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুন। সুতরাং কোনো পাগলেও বিশ্বাস করবে না যে ইউনূসের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে গেছেন 3 বাহিনীর 3 প্রধান। এমন জোট বেঁধে যাওয়ার কারণ নিশ্চিতভাবেই কোনো সাধারণ কারণ নয়। তা যদি না হয় তাহলে কি সেই অসাধারণ কারণ? প্রথম সম্ভাব্য কারণ, কয়েকটা কারণের কথা আমাদের মাথায় এসেছে, সেগুলো বলি। প্রথম সম্ভাব্য কারণ, ভারতের পক্ষ থেকে পুরো বাংলাদেশ সীমান্ত ও বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ অঞ্চলের আকাশ জুড়ে উড়ান নিষেধাজ্ঞা জারি হয়েছে। নো টু এয়ারমেন। এর সহজ কথা হচ্ছে নো টার্ম। পাকিস্তানের সঙ্গে স্যার ক্রিক অঞ্চলের সীমান্ত নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। সেখানে নোটাম জারি করেছে ভারত, কিন্তু সেটা ভারতের পশ্চিম সীমান্তে। কিন্তু পূর্ব সীমান্তে বাংলাদেশ বর্ডারে কেন নোটাম? কারণ এখানেও হাওয়া গরম। তার পুরো দায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মাথামোটা সাঙ্গপাঙ্গদের। ভারতের নর্থ ইস্টের 7 রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই সব মানচিত্র নিয়ে বই তৈরি করে পাকিস্তানের আর্মি জেনারেলের হাতে তুলে দিয়ে ভারতের ধৈর্যচ্যুতি ঘটিয়েছেন মিয়া ইউনূস। তার আরেক প্রিয় সফরসঙ্গী ওই জামাতি ডক্টর তাহের, তিনি আবার জামাতের সর্বোচ্চ 2 নম্বর নেতা। তিনি 50 লাখ যুবসেনা নিয়ে ভারত আক্রমণ করবেন, চিকেন স্নেক কেটে দিয়ে 7 সিস্টার্স দখল করবেন, পাকিস্তান ও চীনের সঙ্গে জোট বেঁধে। এইসব প্ল্যান তিনি বলেছেন একেবারে প্রকাশ্যে। আর ভারত চুপচাপ তো তা দেখে যাবে তা তো হয় না। এবার ওষুধ দিতে তাই নেমে পড়েছে ভারত। সেই ভয়ে কি 3 বাহিনীর 3 প্রধান এসেছিলেন যমুনায়? হতেই পারে। দ্বিতীয় সম্ভাবনা, তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্য অতি সাম্প্রতিক। ইউনূস সরকারের অস্তিত্ব সংকটের কারণ হয়ে উঠেছে এই তুলসী গ্যাবার্ডের একটি বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প, তুলসী গ্যাবার্ডের বক্তব্য বলবো, তার আগে তার ভূমিকাটা একটু ছোট্ট করে নিই। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদে 2017 থেকে 21 আমেরিকা ফার্স্ট নীতির অধীনে আমেরিকার দীর্ঘকালের যে হস্তক্ষেপবাদী পররাষ্ট্র নীতি, মানে অন্য দেশের ব্যাপারে মাথা গলিয়ে দেয়া, নাক গলিয়ে দেয়া, এই সব থেকে দূরে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
তিনি তার 2017 সালের উদ্বোধনী ভাষণে রিয়াদ সফরে ঘোষণা করেছিলেন যে আমেরিকার অন্য দেশগুলোকে কিভাবে বাঁচতে হবে তার নির্দেশ দেবে না, মানে তাদের দেশের ব্যাপারে নাক গলাবে না। তবে বাস্তবতা ছিল জটিল। তিনি সিরিয়ার বাশার আল আসাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিপ্রেক্ষিতে 2017 সালের এপ্রিলে ক্রুজ মিসাইল হামলার আদেশ দিয়েছিলেন, যদিও তিনি রেজিম চেঞ্জের ব্যাপারটার উদ্যোগটা নেননি। ট্রাম্পের প্রথম মেয়াদ ছিল স্ববিরোধিতাপূর্ণ। একদিকে তিনি সিরিয়া থেকে 2018 সালে আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন, অন্যদিকে আফগানিস্তান থেকে প্রত্যাহারের জন্য তালেবানের সাথে 2020 সালে চুক্তি স্বাক্ষর করেন, সব জিনিসপত্র ফেলে রেখে চলে যান। তিনি ইরাক এবং আফগানিস্তানের ফরএভার ওয়ার্স থেকে আমেরিকাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তার অহস্তক্ষেপবাদী রেটরিকের মূল ভিত্তি ছিল। কিন্তু জো বাইডেন 2021 সালে ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রচারের নামে আবার হস্তক্ষেপবাদী নীতিতে ফিরে আসেন। বাংলাদেশ তার এক প্রধান লক্ষ্য হয়ে ওঠে। 2023 সালের মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন। শেখ হাসিনা তখনই অভিযোগ করেছিলেন যে আমেরিকা তার সরকারের বিরুদ্ধে রেজিম চেঞ্জের কৌশল অবলম্বন করছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনগণের গণ অভ্যুত্থানের মধ্যে, মানে আমেরিকার ষড়যন্ত্রের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাইডেন প্রশাসন দ্রুত ইউনূসকে সমর্থন জানায়। 2024 সালের 23শে সেপ্টেম্বর জো বাইডেন ব্যক্তিগতভাবে ইউনূসের সাথে দেখা করেন আমেরিকায় এবং নিউ ইয়র্কে, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমেরিকার পূর্ণ সমর্থন প্রদান করেন। ট্রাম্প 2025 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এলেন। প্রথম দিকে তিনি বাইডেনের পথেই চলছিলেন বলে মনে হয়েছিল, কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ এই পরিস্থিতি পরিবর্তন করে দেয়। একজন পল কাপুর, ভারতীয় বংশোদ্ভূত এই নিরাপত্তা বিশেষজ্ঞকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কাপুর পাকিস্তানের জঙ্গিবাদ ব্যবহারের তীব্র সমালোচক এবং তার গবেষণায় প্রমাণ করেছেন যে পাকিস্তানের জিহাদি গ্রুপ ব্যবহার তাদের রাষ্ট্রীয় নীতি। এবং দ্বিতীয় নিযুক্তি তুলসী গাবার্ড, হিন্দু ধর্ম অবলম্বী এই প্রাক্তন কংগ্রেসম্যানকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 2025 সালের 31শে অক্টোবর এই তুলসী গ্যাবার্ড করলেন কি, বাহরিনের মানামা ডায়ালগে একটা বৈঠকে সম্মেলনে তিনি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। দশকে তিনি কি বললেন, তার বাংলা অর্থটা ঠিক এইভাবেই: দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্র নীতি রেজিম চেঞ্জ বা নেশন বিল্ডিংয়ের একটি প্রতিক্রিয়াশীল এবং অন্তহীন চক্রে আটকে ছিল। এর ফলে আমরা যত না বন্ধু পেয়েছি তার থেকে শত্রু পেয়েছি বেশি। সেই যুগ এখন শেষ। আর এই রেজিম চেঞ্জ মানে একটা দেশের ক্ষমতার পরিবর্তন করানো, সেই উদ্যোগ নেবে না আমেরিকা। গাবার্ড স্পষ্ট করে বলেন যে আমেরিকা আর সরকার উৎখাত করে তার নিজের শাসন ব্যবস্থা, নিজের যে পছন্দ অন্য দেশের উপরে চাপিয়ে দেবে না। তিনি যুক্তি দেন যে এই নীতির কি ফল ছিল, যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার খরচ, অগণিত প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে আরও বড় নিরাপত্তা হুমকি, এবং আইসিসের মতো ইসলামী সন্ত্রাসী গ্রুপের উত্থান। আর তুলসী গাবার্ডের এই ঘোষণা বাংলাদেশের ইউনূস সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে। তুলসী গাবার্ডের এই ঘোষণা ইউনূস সরকারের জন্য বিপদ ঘণ্টা। কেন বিপদ ঘণ্টা? প্রথমত, ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে এর আগেই ট্রাম্প তার মনোভাব জানিয়ে দিয়েছেন। 2024 সালের 31শে অক্টোবর
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের ওপর আক্রমণের তীব্র নিন্দা তিনি জানিয়ে বলেছিলেন, বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, এটি আমার নেতৃত্ব থাকলে কখনোই ঘটতো না। দ্বিতীয়ত, তুলসী গাবার্ডের হিন্দু পরিচয়। গাবার্ড নিজে একজন হিন্দু এবং ভগবান কৃষ্ণের ভক্ত। বাংলাদেশে ইসকন মন্দিরে হামলা এবং র্যাডিক্যাল ইসলামিস্টদের দাবি যে ইসকনকে নিষিদ্ধ করা হোক, এটা তুলসী গাবার্ড খুব ভালোভাবে দেখেছেন। তৃতীয়ত, সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ। গাবার্ড 2025 সালের মার্চে দিল্লিতে এসেছিলেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যদের উপর নির্যাতন আমেরিকা সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। গাবার্ড সরাসরি সতর্ক করেছিলেন যে ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের যে প্রচেষ্টা, সেটা হলো ইসলামিক ক্যালিফেট দিয়ে শাসন করা। বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির 2025 সালের মার্চে ঢাকায় ইসলামিক স্টেটের পতাকা নিয়ে বিশাল মিছিল করেছিল। সেইটা কখনোই সহ্য করা হবে না। চতুর্থত, বৈধতার সংকট। ইউনূস সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, বরং গায়ের জোরে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেখানে ক্ষমতা নিয়েছে। এই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই। এই সরকার বাইডেনের রেজিম চেঞ্জ নীতির ফসল। এই ফসল আর জমিতে বাংলাদেশে রাখতে চায় না আমেরিকা। তৃতীয় যে সম্ভাবনা, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হলো ভারত আমেরিকা 10 বছরের প্রতিরক্ষা চুক্তি ও তার সম্ভাব্য মারাত্মক অভিঘাত। এই চুক্তি বাংলাদেশের ইউনূস সরকারের সামনে যে বিপদ ঘনিয়ে এনেছে, সেই বিষয়ে ইউনূসের ভাবনা কি এবং সেনাপ্রধান হিসেবে তাদের সামনে কি পথ খোলা আছে, এইটা জানতে 3 বাহিনীর প্রধানের যমুনায় যাওয়া। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েক মাস ধরে, এতকাল ধরে কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশ বেশ আনন্দে ছিল, কারণ বাণিজ্য শুল্ক নিয়ে, রাশিয়ার তেল কেনা নিয়ে, অপারেশন সিন্দুরে মধ্যস্থতা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়েছিল। এই সম্পর্ক যত খারাপ হয়েছে, তত পাকিস্তান আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এই ঘনিষ্ঠতা ইউনূস সরকারের যথেষ্ট আনন্দের কারণ। তারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো পাকিস্তান আমেরিকার ঘনিষ্ঠতায় নিজেরা খুশিতে নাচানাচি করেছে। কিন্তু 2 দিন আগে 31শে অক্টোবরে ভারত আমেরিকা একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, এবং এই চুক্তি পাকিস্তান সরকারের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কিন্তু পাকিস্তানের যত না দুশ্চিন্তা, তার বহুগুণ বেশি দুশ্চিন্তা বাংলাদেশের ইউনূস সরকারের। এই চুক্তির অন্যান্য ধারার সঙ্গে একটি ধারায় কি বলা হয়েছে জানেন? শুনুন, এই বিশেষ ধারাটিতে বলা হয়েছে, একটি মুক্ত, উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ইন্দো প্যাসিফিক বজায় রাখার লক্ষ্যে ভারত আমেরিকা 2 দেশ একসঙ্গে কাজ করবে। এটা পরিষ্কার। এখানে বাংলাদেশের নাম করা হলো না, কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই চুক্তিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সমেত সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং অস্থিতিকর পরিবেশ প্রতিরোধের জন্য একটি মাইলস্টোন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এটা আমাদের ক্রমবর্ধমান কৌশলগত একত্র যাত্রার একটি দৃঢ় পদক্ষেপ। বাস্তবের কি অর্থ দাঁড়ালো? যে আমেরিকার জোরে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা ভারতের বিরুদ্ধে বিষাক্ত ফনা তুলছিল। পাকিস্তান আমেরিকার সুসম্পর্ক দেখে পাকিস্তানের কোলে ঢলে পড়েছিল। পাকিস্তান বাঁচাবে, আমেরিকা বাঁচাবে। ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে দেখে তাদের খোয়াব ভেঙেছে।
বুঝেছে বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে সেটা ঠিক করবে আর কেউ নয়, ভারত। আর এখানে ইউনূস দিশাহারা হয়ে পড়েছে। একা ইউনূস নন, আমেরিকার মুখ চেয়ে যারা স্বপ্ন দেখছিল বাংলাদেশ শাসন করবে দীর্ঘদিন, দীর্ঘ বছর, তারা চমকে গেছে, থমকে গেছে। তারেক রহমান বাংলাদেশে 7 নভেম্বর আসবেন ঠিক ছিল, তিনি আসছেন না। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়ে এতকাল বেরোচ্ছিলেন না, এখন ভাব ভালোবাসা হয়ে গেছে। পাবনায় নিজের বাড়িতে যাবেন ঠিক ছিল, তিনিও এখন এইসব দেখে কখন কী হয় ভেবে যাত্রা বাতিল করেছেন। ওদিকে ভারতে বসে দেখুন শেখ হাসিনা হঠাৎই ভীষণ রকমের তৎপর হয়ে উঠেছেন। গত 15 মাসে এই প্রথম 3টি আন্তর্জাতিক নিউজ মিডিয়ায় যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি, তাই শুধু নয়, নির্বাচন নিয়ে ইউনূসকে রীতিমতো শাসিয়েছেন। বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করলে সে ভোট বৈধ হবে না। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার এই দাবির পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সমস্ত দেশ। এই সব কারণে টালমাটাল এখন ইউনূস রাজ। এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হওয়া যাবে, কে কোথায় কোন দেশে পালাবে, সেই নিয়ে আলোচনা করতেই হয়তো যাওয়া। কারণ 3 বাহিনীর প্রধান তারাও শেখ হাসিনা ফিরে এলে তাদেরও যে বিচার হবে এটাও কিন্তু ধরে নেওয়া চায়। সুতরাং নির্বাচন নিয়ে আলোচনা মানুষের চোখে ধুলো দেওয়ার একটা কাঁচা চেষ্টা মাত্র। সে নয় হলো, কিন্তু এবার কি হবে বাংলাদেশে? ইউনূস কতদিন থাকছেন, কবে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন? প্রিয় দর্শক, আমি আপনাদের ইতিপূর্বে একাধিক এপিসোডে বলেছি বাংলাদেশের সমস্যা দূর করার বিষয়ে ট্রাম্প তার পুরনো অবস্থানে, মানে ফেব্রুয়ারির অবস্থানে ফিরে যাচ্ছেন। কি সেই অবস্থান? বাংলাদেশের সমস্যা মেটাবার জন্য প্রধানমন্ত্রী মোদিকে দায়িত্ব দিচ্ছেন তিনি। অর্থাৎ মোদি মেটাবেন বাংলাদেশের সমস্যা। কিভাবে? অবৈধ দখলদার ও চরম ব্যর্থ ইউনূস সরকারকে বিদায় দিয়ে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন, কোনটা আগে কোনটা পরে? আগে মুরগি না আগে মুরগির ডিম? কোনটা আগে? জামাত, এনসিপি ও অন্যান্য মৌলবাদী শক্তির হাতের পুতুল ইউনূসকে ক্ষমতায় রেখে ও তার পরিচালিত নির্বাচনে জনতার সত্যিকারের রায় প্রতিফলিত কি হতে পারে? একদমই নয়। এটা ভারত জানে, আমেরিকাও জানে। ইউনূসকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে সেই নির্বাচন কখনোই স্বচ্ছ হবে না, হতে পারে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাই প্রথমে চাই ইউনূসের বিদায় এবং তার জায়গায় অন্য সরকার। ক্লিয়ার? এই সরকার কিভাবে গঠিত হবে? সহজ উত্তর, একটি কেয়ারটেকার সরকার বসবে যার কাজ কেবলমাত্র নির্বাচন করা 3 মাসের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 3 মাসের মধ্যে নির্বাচন হলে সেটা কি স্বচ্ছ হতে পারবে? দেশের বর্তমান যা হাল, যেভাবে উত্তপ্ত দেশের পরিস্থিতি, যেভাবে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, তাতে নির্বাচন আর এক দফা রক্তগঙ্গা বইয়ে দেবে দেশে। এই আশঙ্কা একান্ত বাস্তব। এটা যাতে না হয় তার জন্য প্রয়োজন শক্ত শাসন, এবং এই শক্ত শাসন দিয়ে আগে দেশকে শান্ত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। কিভাবে হবে সেটা? এখানেই আসছে উঠে একটি বিকল্প ব্যবস্থার কথা, যার কথা আমি এর আগেও একটি এপিসোডে আমি বলেছি। সেটি হলো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, তার হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া। যেহেতু তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এবং এখনও পদত্যাগ করেননি, সুতরাং দখলদার ইউনূস সরকারকে হটিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা যাওয়া আন্তর্জাতিক আইন স্বীকৃত। কিন্তু সেখানে একটি নির্দেশ থাকবে শেখ হাসিনার ওপর, তিনি দেশের পরিস্থিতি শান্ত করবেন, তারপর সর্বাধিক 6 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এরকম একটি পরিকল্পনা নিয়ে ভারত আমেরিকার মধ্যে কথাবার্তা চলছে। খুব শিগগিরই পল কাপুর বাংলাদেশ সফরে আসছেন, সম্ভবত এই মাসের শেষ দিকে তিনি ভারত সফরেও আসবেন। তখন এই পরিকল্পনা চূড়ান্ত হবে। এখনকার মতো এখানেই রাখছি।